মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং গোল ফিজিক্স। আমি এজি স্যার আজ আলোচনা করব সাউন্ডের কিছু এমসিকিউ নিয়ে। মূলত সাউন্ডের যেটা সুপার পজিশন আছে বা তরঙ্গের উপরিপাত, এই অধ্যায়ের বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে এই এমসিকিউ আলোচনার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাবো, যেগুলো তোমাদের যে কোনো এমসিকিউ সলিউশনে খুব সাহায্য করবে। ভিডিওটা খুব কম সময়ের হবে। এটা যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, অর্থাৎ কোনো স্কিপ না করে দেখো, তাহলে আশা করি পরবর্তীকালে কোনো রকম এমসিকিউ সলিউশনে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা চলে আসি কিছু এমসিকিউ সলিউশনের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। সুপার পজিশন অফ টু ওয়েভ, দুটো তরঙ্গ, দুটো প্রগামী তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে কোনো স্থানে কোনো জায়গাতে যদি উপরিপাতিত হয়, তাহলে সেক্ষেত্রে যে ধরনের ঘটনা হতে পারে সেগুলো কি কি? যে স্টেশনারি ওয়েভ, বা যেটাকে আমরা বাংলাতে স্থাণু তরঙ্গ বলে থাকি। স্থাণু তরঙ্গ, স্টেশনারি ওয়েভ বা স্থাণু তরঙ্গ। স্থাণু তরঙ্গ, স্থাণু তরঙ্গ এক নম্বর এটা হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে? দ্বিতীয়ত হতে পারে ইন্টারফারেন্স বা ব্যতিচার। ব্যতিচার। তৃতীয়ত কি হতে পারে? বিট, বা যেটাকে আমরা বিট ফিনোমেনানও বলে থাকি। তো সেটা হতে পারে বিট বা স্বরকম্প, এইগুলো আমরা বলে থাকি। তিনটে ঘটনা এখানে আমরা দেখব। তবে এগুলো ডেফিনেশন তো এখানে কিছু প্রয়োজন নেই। তাহলে এগুলোর জন্য কীরকম তরঙ্গ সৃষ্টি হয়, কি হয়, সেগুলো এক এক করে আমরা আলোচনা করছি। প্রথমে আমরা স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে বলছি। এখান থেকে বেশ কিছু এমসিকিউ থাকে। স্ট্যান্ডিং ওয়েভটা দেখতে কীরকম হয়? তাহলে এটা একটা মিডিয়াম, এখানে এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ, আর আরেকটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। এইভাবে এটা রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে একটা ওয়েভ সামনের দিকে যাচ্ছে এইভাবে, আর একটা ওয়েভ প্রতিফলিত হয়ে আসছে। তাদের উপরিপাতের ফলে মাধ্যমের নির্দিষ্ট অঞ্চলে এই ধরনের একটা তরঙ্গ সৃষ্টি হয়, যাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গ বলে থাকি। স্থাণু তরঙ্গ, ব্যতিচার আর বিট, এই তিনটা ঘটনা। তো এখানে এই প্রথমে তাহলে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গ নিয়ে কথা বলছি। তাহলে এখানে দেখো যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে কতগুলো লুপের মতো হয়ে আছে। এইগুলো এখানে তিনটা লুপ আমি দেখিয়েছি ছবিতে। এই লুপের মধ্যে কিছু কিছু জায়গায় কম্পনের বিস্তার সর্বোচ্চ, এখানে সর্বনিম্ন, এখানে আছে কম্পনের বিস্তার সব থেকে বেশি। তাহলে যেখানে কম্পনের বিস্তার সব থেকে বেশি, এই যে জায়গাগুলো, এটাকে আমরা সুস্পন্দ বিন্দু। এই যে এই জায়গাগুলো, এগুলোকে আমরা সুস্পন্দ বিন্দু। ইংরেজিতে আমরা এগুলোকে অ্যান্টিনোড বলে থাকি। অ্যান্টিনোড বা বাংলাতে সুস্পন্দ বিন্দু, অ্যান্টিনোড। আর এইগুলোকে যেখানে কম্পনের বিস্তার শূন্য, এগুলোকে নোড। এগুলোকে আমরা ইংরাজিতে নোড বলে থাকি, বাংলাতে বলি নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু, ওখানে কম্পনের বিস্তার কত দেখতে পাচ্ছি? এখানে a=0। আর এই যে অ্যান্টিনোড যে পয়েন্টগুলো, এখানে কম্পনের বিস্তার সব থেকে বেশি হয়। আর কি মনে রাখতে হবে? নোড থেকে, আচ্ছা, এই যে অ্যান্টিনোড, এই অ্যান্টিনোড, এই অ্যান্টিনোড, আবার এখানে একটা অ্যান্টিনোড আছে। এদের মধ্যে যে দূরত্ব, এইখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা, এটা কত? λ/2, λ/2। আবার এই নোড থেকে এই নোডের দূরত্ব, এগুলো, এটাও λ/2। কিন্তু একটা অ্যান্টিনোড থেকে নোডের দূরত্ব, মানে এইখান থেকে এই যে দূরত্বটা, এইটা হচ্ছে λ/4। তাহলে আবারও কথাটা বলছি, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2 নোড রাখবে। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2। একটি সুস্পন্দ এবং একটি নিস্পন্দ বিন্দু পরে পরে অবস্থিত। এই যে একটা নিস্পন্দ বিন্দু, এখানে একটা সুস্পন্দ বিন্দু, এদের মধ্যে দূরত্ব হচ্ছে λ/4। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2। একটি সুস্পন্দ এবং পরের নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে λ/4। আর অ্যান্টিনোড যেগুলো থাকে বা সুস্পন্দ বিন্দু, সেখানে কম্পনের বিস্তার সর্বোচ্চ, যেটা নোড বা নিস্পন্দ বিন্দু কম্পনের বিস্তার
সব থেকে কম সেটা হচ্ছে 0। আর যেটা থাকে দশার ব্যাপারটা থাকে, পাশাপাশি দুটি লুপ বিপরীত দশায় থাকে, এই লুপ আর এ লুপ অপোজিট ফেজে থাকবে, বিপরীত দশায় থাকবে, বিপরীত দশা। পাশাপাশি দুটি লুপ বিপরীত দশায় থাকবে, আর একটা লুপের মধ্যে সমস্ত কণাগুলি সমদশায় থাকবে, একটি লুপের মধ্যে অবস্থিত সমস্ত কণাগুলি সমদশায় থাকবে। আর এবারে চাপ ঘনত্বের ব্যাপারটা, চাপ ও ঘনত্বের পরিবর্তন এটা সুস্পন্দ বিন্দুতে 0। চাপ ও ঘনত্বের পরিবর্তন এটা হচ্ছে চাপ ও ঘনত্বের পরিবর্তন 0, ঘনত্বের পরিবর্তন 0 এটা। আর নিস্পন্দ বিন্দুগুলোতে চাপ ঘনত্বের পরিবর্তন সর্বোচ্চ, এটা নিস্পন্দ বিন্দু মানে নোড যেগুলো, নিস্পন্দ বিন্দুতে চাপ ঘনত্বের পরিবর্তন সর্বোচ্চ, এটাতে চাপ ও ঘনত্বের পরিবর্তন এটা চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বোচ্চ, এটা মনে রাখতে হবে। তাহলে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, চাপ ও ঘনত্বের পরিবর্তন কোথায় 0? সুস্পন্দ বিন্দুগুলোতে। চাপ ও ঘনত্বের পরিবর্তন কোথায় সর্বোচ্চ? নিস্পন্দ বিন্দুগুলোতে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এই স্থানতরঙ্গ সম্পর্কে, বা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ, এই ওয়েভের সম্পর্কে এই কথাগুলো থেকেই মূলত এমসিকিউ আসে। বেশ, আমরা এমসিকিউ সলিউশন এবারে আসি। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিয়ারেস্ট নোড অ্যান্ড অ্যান্টিনোড, নোড আর অ্যান্টিনোড। তাহলে এই যদি ওয়েভ হয়, আমি এখানে এরকম আঁকলাম, তাহলে নোড আর অ্যান্টিনোড, এটা যদি নোড বলি এটা হচ্ছে অ্যান্টিনোড, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হয়? λ/4। নিয়ারেস্ট নোড অ্যান্ড অ্যান্টিনোড, তাহলে λ/4, মানে 3 নম্বর অপশানটা, এটা λ/4। নেক্সট, অ্যাট নোডস ইন স্টেশনারি ওয়েভ। নোড মানে যেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, সেখানে কি আছে? চেঞ্জ ইন প্রেসার অ্যান্ড ডেনসিটি আর ম্যাক্সিমাম। বললাম নোড যেগুলোতে থাকে চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বোচ্চ হয়, তাহলে চেঞ্জ ইন প্রেসার অ্যান্ড ডেনসিটি আর ম্যাক্সিমাম, এটাই। এই শর্তগুলো থেকে ডিরেক্ট এরভাবে কোশ্চেন থাকে। তাহলে ওই শর্তগুলো প্রথমে যেটা উল্লেখ করেছি ওইগুলো বারবার রিক্যাপ করবে, ওগুলো খাতায় নোট রাখবে, ওটা হলে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। নেক্সট, এবারে অ্যাপ্লিকেশনে চলে আসছি। এই স্ট্যান্ডিং ওয়েভের অ্যাপ্লিকেশন দুটো জায়গাতে থাকে, একটা টান করা তারের কম্পনের ক্ষেত্রে থাকে, আর একটা থাকে রেজোনেন্স এয়ার কলম বা এয়ার কলমের ক্ষেত্রে। বিভিন্ন এয়ার কলমের ক্ষেত্রে কি আসে, আমি শুধু এখানে টান করা তারের ক্ষেত্রে সামান্য কিছু কথা আমি উল্লেখ রাখছি, কিন্তু 22 স্তম্ভের কম্পনের ক্ষেত্রে প্রবলেমগুলো সলিউশন করছি। টান করা তারের ক্ষেত্রে যেটা হয়, টান করা তার যেটা থাকে বোথ সাইডে এভাবে ফিক্সড থাকে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রগুলোই টান করা তারের এক্সাম্পল হিসাবে আমরা ধরতে পারি। তো সেক্ষেত্রে এই টান করা তারের তির্যক কম্পনের বেগ ভিটি, এগুলো নোট রাখবে। ভিটি সমান √T/m। টিটা কি? এই তারটা টান, এই তারের যে টান আছে সেটা হচ্ছে টি, আর এমটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, এটা। আর এটা হচ্ছে তির্যক তরঙ্গের বেগ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ, টান করা তারে দুই ধরনের তরঙ্গ সৃষ্টি হতে পারে, একটা তির্যক তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ হয় y/ρ, এবং এটা যদি আমরা প্রমাণ করি, এখানে প্রমাণ করব না, এখানে মনে রাখবে VL greater than VT হয়, অর্থাৎ এটা অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ তির্যক তরঙ্গের বেগের থেকে বেশি হয়। আর টান করা তারে যে আমরা সুর তৈরি করি, সেখানে মূল সুরের যেটা কম্পাঙ্ক সেটা হচ্ছে n সমান 1/2L √T/m, 1/2L √T/m। আর যদি কোনো উপসুর হয় তাহলে এখানে সিম্পলি একটা s গুণ হয়ে যাবে। কত নম্বর উপসুর? 1 নম্বর হলে s = 1, 2 নম্বর হলে s = 2, 3 নম্বর হলে s = 3। এইভাবে উপসুরের সংখ্যাগুলো, এখানে কত নম্বর উপসুর সেই সংখ্যাটা এই এসের জায়গাতে বসে যাবে।
আর মূল সুর বললে এস ইকুয়াল টু 1 বসিয়ে দেবে। এটাই হচ্ছে টান করা তারের তির্যক কম্পনের মেন সূত্র যেটা। তাহলে এখানে কিন্তু ওখানে টান করা তারের প্রবলেম নেই। এখানে দেওয়া আছে কি, এখানে 22 স্তম্ভের কম্পনের কথা বলা আছে। তাহলে 22 স্তম্ভের কম্পন নিয়ে আর একটু কথা বলে দিই। তাহলে 22 স্তম্ভের যখন কম্পন হয়, 22 স্তম্ভের কম্পনের ক্ষেত্রে এখানে যদি 22 স্তম্ভ দুটো রকম হয়, এক মুখ খোলা আর দু মুখ খোলা। এক মুখ খোলা যদি হয় তাহলে এরকম থাকে, এখানে তার খোলা মুখে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে, আর যে প্রান্তটা বন্ধ আছে সেই প্রান্তে অবশ্যই একটা নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। তার মাঝে এক বা একাধিক সুস্পন্দ নিস্পন্দ বিন্দু সৃষ্টি হতে পারে, সেটা সিচুয়েশন অনুযায়ী আমরা দেখব। তো এখানে যদি এরকম হয়, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, তাহলে আমরা জানি একটা সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে λ/4। এটাই এখানে নলের দৈর্ঘ্যের সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে λ/4 ইকুয়াল টু এল, তাহলে ল্যামডা ইকুয়াল টু 4l। তাহলে বাইতে শব্দের বেগ যদি ভি হয়, ভি সমান এন ইন্টু ল্যামডা, তাহলে এন সমান এখানে ভি বাই ল্যামডা মানে 4l। এটাই হচ্ছে এই এক মুখ খোলা নল থেকে নিঃসৃত শব্দের কম্পাঙ্ক, মূল সুরের কম্পাঙ্ক, এটাকে মূল সুর বলা হয়। এরপরে যেগুলো আছে সবই উপসুর। তখন কি হবে, এর ভিতরে অন্যরকম লুপ সৃষ্টি হবে, এরকমভাবে লুপ সব সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে আবার গণনা করতে হবে। এখানে কি দেওয়া আছে, রেজোনেন্স এয়ার কলম অফ লেন্থ 20 সেন্টিমিটার, রেজোনেন্স উইথ এ টিউনিং ফ্রক অফ ফ্রিকোয়েন্সি 250 হার্টজ, 250 হার্টজ দ্য স্পিড অফ দ্য সাউন্ড। এটা 20 সেন্টিমিটারের সঙ্গে রেজোনেট করেছে, এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটা। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরে নিয়ে আমি প্রবলেমটা করছি। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, কারণ 20 সেন্টিমিটার যেটা এক্সপেরিমেন্টালি হয়, এটা 20 সেন্টিমিটারে ফার্স্ট রেজোনেন্স তৈরি করে। এর পরেরটা হয় প্রায় 3 গুণ, ওটা 57-58 সেন্টিমিটারের কাছাকাছি থাকে অর্ডারটা, প্র্যাকটিক্যালি এটা আমরা জানি। তো এখানে রেজোনেন্স এয়ার কলম লেন্থ 20 সেন্টিমিটার, রেজোনেট উইথ এ টিউনিং ফ্রক অফ ফ্রিকোয়েন্সি 250 হার্টজ। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা প্রথমটাই, মানে মূল সুরের কম্পাঙ্কের সঙ্গে ম্যাচ করে প্রবলেমটা করব। তাহলে এন ইকুয়াল টু আমরা জানি এখানে কত হলো, v/4l। এখানে এন এর ভ্যালু কত দেওয়া আছে, 250। তাহলে ভি তো আমাকে বের করতে হবে, আর 4 ইন্টু এল মানে 20 সেন্টিমিটার। এটাকে সেন্টিমিটারে রাখলে হবে না, কারণ এটা হার্টজ এসআই ইউনিট আছে, তাহলে ওটা হচ্ছে 20/100 করতে হবে। তাহলে এটা হচ্ছে 1/5, তাহলে 5টা উপরে যাবে। তাহলে ভি ইকুয়াল টু 250 ইন্টু 4/5 সমান 5×5 = 25 সমান এটা 200 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড। এটা 200 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবে, একমুখ খোলা নল থেকে নিঃসৃত যে শব্দ, ওই শব্দে এটাকে মূল সুর বলছি। মূল সুরের অযুগ্ম সমমেল বিশিষ্ট উপসুরগুলো উপস্থিত থাকে। তাহলে এর পরেরটা কত হবে, এটাকে যদি মূল সুর বলি n1, এরপরে যেটা থাকবে সেটা হবে n2 বা n3, যা ইচ্ছে লিখতে, n2 সমান 3v/4l হবে, তারপর এটা 5v/4l হবে। এইভাবে অযুগ্ম সমমেল বিশিষ্ট উপসুরগুলো এই ক্ষেত্রে উপস্থিত থাকে। আর দুমুখ খোলা নলের ক্ষেত্রে, দুমুখ খোলা নল যদি হয় সেক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক কিরকম আসবে। আচ্ছা, এই যে আরেকটা প্রবলেম এখানে দেখলেই বুঝতে পারবে, সিলিন্ড্রিক্যাল টিউব ওপেন অ্যাট বোথ এন্ডস। তাহলে বোথ এন্ডস যদি ওপেন থাকে, মানে কিরকম, এইভাবে ওপেন, তাহলে এক্ষেত্রে অবশ্যই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দুটো খোলা মুখেই দুটি সুস্পন্দ বিন্দু অ্যাটলিস্ট গঠিত হবে, তার মাঝে এক বা একাধিক সুস্পন্দ বিন্দু থাকতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা জানি এই সুস্পন্দ থেকে এই সুস্পন্দ দূরত্ব হয় λ/2, আর এটাই হচ্ছে এক্ষেত্রে নলটার দৈর্ঘ্য। তাহলে λ/2 ইকুয়াল টু এল, তাহলে ল্যামডা সমান 2l, তাহলে n সমান v/λ, তাহলে v/2l। এটাই হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। এক্ষেত্রে আবার যদি গণনা করি, তাহলে এটা যদি n1 বলি, n2 সমান হবে 2v/2l, n3 সমান 3v/2l, অর্থাৎ
দুমুখ খোলা নলে মূল সুরের যুগ্ম এবং অযুগ্ম উভয় প্রকার সমমিল বিশিষ্ট উপসুরগুলি উপস্থিত থাকে। এটা মনে রাখতে হবে। এখানে কি দেওয়া আছে, এ সিলিন্ড্রিক্যাল টিউব ওপেন এট বোথ এন্ডস হ্যাজ এ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f0 ইন এয়ার, দ্য টিউব ইজ ডিপড ভার্টিক্যালি। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f0 এয়ারে আছে, ওটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হলো v/2l। এখন কি করেছে, দ্য টিউব ইজ ডিপড ভার্টিক্যালি ইনটু ওয়াটার সাচ দ্যাট হাফ অফ ইটস লেংথ ইজ ইনসাইড দ্য ওয়াটার। তাহলে এর যদি অর্ধেকটা, একটা টিউবের অর্ধেকটা জলে ডুবিয়ে দিই, তাহলে এই দিকটা জলের ভিতরে আছে, তাহলে আর অর্ধেকটা উপরে আছে, তার মানে এটা এক মুখ খোলা নল হিসাবে কাজ করছে, এক মুখ খোলা নল। তাহলে লেংথটা কত হয়েছে, l/2 হয়ে গেছে। দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য এয়ার কলম নাও, সেটা আমি বললাম এ প্রাইম হবে, এ প্রাইম সমান কি হবে, এটা হবে v/, ফর্মুলা কি ছিল তার, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি v/4 ইন্টু এই লেংথটা কত হয়েছে l/2। তাহলে এটা কত হচ্ছে 2, তাহলে v/2l। তাহলে দেখো এটাও v/2l, এটাও v/2l, তার মানে আমি f প্রাইম সমান f বলতে পারি, এখানে f/f0। তাহলে দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য এয়ার কলম নাও, সেটা সেমই হবে, এইটা সেম থাকছে। এখানে যদি কোশ্চেন কঠিন করে তাহলে এন্ড কারেকশন থেকে প্রবলেম থাকতে পারে। এক মুখ খোলা নলের ক্ষেত্রে যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটাকে ওই n সমান v/4l বসিয়েছি l এর জায়গায়, ওই জায়গাটায় তখন এন্ড কারেকশনের জন্য, অর্থাৎ এই সুস্পন্দ বিন্দুটা এইখানে ঠিক হয় না, একটু উপরে হয়, তার জন্য এন্ড কারেকশন করতে হয়। তো সেটা হবে কত, l প্লাস 0.6 ইন্টু আর, আরটা হচ্ছে এই টিউবটার রেডিয়াসটা, এই টিউবের রেডিয়াস। এক মুখ খোলা নলের ক্ষেত্রে তাহলে এল এর জায়গায় এই জায়গাটা এটা রিপ্লেস করে দেবে, দিলে প্রবলেমটা হয়ে যাবে। এল এর জায়গায় তাহলে l প্লাস 0.6 আর বসিয়ে দিতে হবে। আর দুমুখ খোলা নল হলে তখন l প্লাস 0.6 ইন্টু 2 মানে 1.2 ইন্টু আর বসিয়ে দিতে হবে এল এর জায়গায়। কোন জায়গাটায়, এই যে এখানে যে এল লেখা ছিল, এই এল এর জায়গাটায় l প্লাস 1.2 ইন্টু আর, আরটা কি, এই যে দুমুখ খোলা নল এর রেডিয়াস হচ্ছে আর। এইগুলোকে আমরা এন্ড কারেকশন বলে থাকি। এগুলো যদি কঠিন কোশ্চেন দেয় তাহলে দিতে পারে। আর রেজোনেন্স এয়ার কলমে শব্দের বেগ নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা লাগাবো সেটা এরকম, v সমান 2n ইন্টু l2 মাইনাস l1। এটা প্র্যাকটিক্যালের কোশ্চেন, যে প্রথমে l1 দূরত্বে একটা অনুনাদ সৃষ্টি হলো, ওই 22 স্তম্ভের কম্পন যেটা সৃষ্টি হয়, বাইরে একটা সুরশলাকা এরকম করে ধরা হয়, l1 দূরত্বে সৃষ্টি হলো, তারপরে আবার জলটাকে নিচের দিকে নামালে l2 দূরত্বে আবার একটা অনুনাদ সৃষ্টি হলো, এবং এই যে সুরশলাকা ব্যবহার করা হয়েছে তার কম্পাঙ্ক n হলে বায়ুতে শব্দের বেগ v সমান, এই ফর্মুলা লাগিয়ে আমরা বের করেছি। এটা প্র্যাকটিক্যালের জিনিস। এরপরে আসছি বিট নিয়ে। তো বিট থেকেও কোশ্চেন থাকে এটা। আর যেটা ইন্টারফারেন্সটা ওটা লাইটে বেশি কোশ্চেন থাকে, এখানে থাকে না। লাইটের ইন্টারফারেন্সটা বেশি গুরুত্বপূর্ণ, সাউন্ডের ইন্টারফারেন্সটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। ফর্মুলাগুলো সব একই, কিন্তু লাইটটার ইন্টারফারেন্স সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা থেকেই বেশি প্রবলেম দিয়ে থাকে। এখানে আর সাউন্ডের ইন্টারফারেন্স থেকে আমি বেশি কিছু করাচ্ছি না। সাউন্ডের ক্ষেত্রে এখানে বিট থেকে কি ধরনের কোশ্চেন আছে দেখো। আমরা জানি দুটো উৎস যার ফ্রিকোয়েন্সি n1 এবং এর ফ্রিকোয়েন্সি n2, এরকম দুটো উৎস থেকে যদি তরঙ্গ গিয়ে দূরে কোথাও মিলিত হয় এবং সেখানে প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি আমরা বুঝতে পারি, তখন ওই ঘটনাকে আমরা বিট বলে থাকি। তো এখানে তাহলে কন্ডিশন কি, দুটো উৎস থেকে শব্দ যেতে হবে, একটা কোনো জায়গায় গিয়ে মিলিত হতে হবে, তাহলে দুটো উৎসের কম্পাঙ্কের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে অবশ্যই। n1 নট ইকুয়ালস টু n2, দুটো উৎসের কম্পাঙ্ক সমান হওয়া যাবে না। আবার n1 আর n2-র মধ্যে ডিফারেন্স এটা লেস দেন 10 হতে হবে, মানে এই যে ডিফারেন্সটা 10 হার্টজের থেকে কম থাকতে হবে কম্পাঙ্কের ডিফারেন্স। না হলে এখানে যে
সিস্টেমটা বা যে প্রাবল্যের যে হ্রাস বৃদ্ধি যে ঘটনাটা মানে বিট যেটা ফিনোমেনন আমি বলছি, শব্দ জোরে শোনা আস্তে শোনা যে ব্যাপারটা, তাহলে 10টা যদি বেশি হয় আমাদের কান ওটাকে সেন্স করতে পারবে না, অর্থাৎ ওটা 10-এর মধ্যে অবশ্যই থাকতে হবে। N1 নট ইকুয়ালস টু N2 বাট নিয়ারলি ইকুয়ালস টু N2, কাছাকাছি হতে হবে, এবং ডিফারেন্সটা যেন 10-এর মধ্যে থাকে, এটা শর্ত। আর এখানে টিউনিং ফ্রকের ব্যাপার আছে। টিউনিং ফ্রক ব্যাপারটা কি, যেটাকে আমরা বাংলাতে সুরশলাকা বলে থাকি। এরকম ইউ আকৃতির একটা ধাতুর তৈরি জিনিস, যেটাকে আঘাত করলে ওটা কম্পিত হয় এবং কানের কাছে আনলে একটা শব্দ শুনতে পাওয়া যায়, যেমন মশার ডানা ঝাপটানোর শব্দ যেমন হয়, সিমিলারলি এরকম শব্দ। দূরে থাকলে কি বিশেষ কিছু শোনা যায় না, এটা টিউনিং ফ্রক। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল রুমগুলোতে থাকে এরকম দেখতে। তো এখন এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে এটা কি উপাদানের তৈরি, তার ঘনত্ব কেমন আছে, এগুলোর উপর নির্ভর করে এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। কম্পাঙ্কগুলো অনেক সময় সাইডে মার্কিং করা থাকে, এর সাইডে। তো এখন যদি এর সাইডে আমরা কোনো মোম টোম কিছু লাগিয়ে দিই, তাহলে কি হবে, এর কম্পাঙ্ক ধরো এফ ছিল, তাহলে মোম লাগিয়ে দিলে এর বাহুগুলো ভারী হয়ে যাবে, ভারী হলে কম্পাঙ্ক ডিক্রিজ করবে, এটা মনে রাখবে, ভারী হলে কম্পাঙ্ক ডিক্রিজ করবে। আর যদি হালকা করি কম্পাঙ্ক ইনক্রিজ করবে, এই হচ্ছে ঘটনা। আর এখানে স্বরকম্পের ক্ষেত্রে এই যে আমাদের যে বিটের যে ব্যাপারটা, তাহলে বিটের ব্যাপারটা হতে গেলে অবশ্যই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকতে হবে, এবং সেই ডিফারেন্সটা যাতে 10 হার্টজের থেকে কম হয় সেদিকটাও আমাদের মাথায় নিতে হবে। আচ্ছা, আর বিট ফ্রিকোয়েন্সি অনেক সময় জানতে চাই। বিট ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ বিট প্রডিউসড পার সেকেন্ড, সেটাকে আমরা বিট ফ্রিকোয়েন্সি বলে থাকি, বিট ফ্রিকোয়েন্সি। এখানে কি দিয়েছে, টু টিউনিং ফ্রক হোয়েন সাউন্ডেড টুগেদার প্রডিউস 4 বিটস পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 4টা বিট তৈরি হয়েছে। 4টা বিট তৈরি হওয়ার অর্থ ওই দুটো সোর্স, এখানে যে টিউনিং ফ্রকটা আছে আর এখানে যে টিউনিং ফ্রকটা আছে, এখান থেকে যে শব্দ আসছে এখানে, তো এদের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে 4, মানে N1 মাইনাস N2 ইকুয়াল টু 4। দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়ান টিউনিং ফ্রক ইজ 256 এত হার্জ। তাহলে একটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একটার ফ্রিকোয়েন্সি 256 হার্জ। ধরো এই একটা, এটার ফ্রিকোয়েন্সি 256, এটা দেওয়া আছে এটা। আর কি বলা আছে, যে দুটো টিউনিং ফ্রককে একসঙ্গে যখন কম্পিত করা হয়েছে 4টা ওখানে বিট তৈরি হয়েছে। 4টা বিট তৈরি হওয়ার মানে, তাহলে দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 4 আছে। তাহলে 4 যদি হয়, তাহলে আর একটার ফ্রিকোয়েন্সি কত আছে, তাহলে হয় এর থেকে 4 কম আছে, এটা তাহলে 200 কত হতে পারে, 4 কম মানে 252 হার্জ হতে পারে এর ফ্রিকোয়েন্সি, অথবা এইটা হতে পারে 260 হার্জ। এটা ফিক্সড, এটা নির্দিষ্ট। কিন্তু অন্য আর একটার ফ্রিকোয়েন্সি কত এটা আমাদের জানা নেই। দ্য নাম্বার অফ বিটস হিয়ার ইনক্রিজ হোয়েন দ্য ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 256 হার্জ ইজ লোডেড উইথ ওয়াক্স। আচ্ছা, তাহলে হতে পারে এটা অথবা এটা, এই দুটোর মধ্যে কোনো একটা উত্তর হবে। তাহলে এরপরে কন্ডিশন কি বলছে দেখতে হবে। যদি 256 হার্জ যেটা ছিল, মানে এই অরিজিনাল এটা লোডেড উইথ ওয়াক্স, তাহলে এটা মোম লাগিয়ে দিচ্ছে, এটা মোম লাগিয়ে দিচ্ছে। মোম লাগিয়ে দিলে কি হয়, ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, তাহলে এর ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ করবে। তাহলে 256টা কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। কমে গেলে কম সামান্য কমবে, ধরো 254 হলো, তাহলে 254 হলে এর সঙ্গে এখন পার্থক্য কত, 252 আর এখানে 254 মানে 2 পার্থক্য। আর এর সঙ্গে পার্থক্য কত, 260 আর 56, মানে এখানে 200, এটা তাহলে 54 হয়েছে ধরো কমে, তাহলে 260 আর 54 মানে 6 হয়েছে। তাহলে এর সঙ্গে এটা দেখো পার্থক্যটা কম হয়েছে, এর সঙ্গে বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখন ওই যে বিটটা কম শুনছি না বেশি শুনছি। যদি কম শুনি তাহলে বলবো যে দ্বিতীয়টার এইখানে দ্বিতীয় সুরস্বরাকার কম্পাঙ্ক এটা ছিল, আর যদি এই বিটটা বেড়ে যায় তাহলে দ্বিতীয়টার কম্পাঙ্ক এটা ছিল। তাহলে এখানে কি হয়েছে, ওয়াক্স দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য আদার ফ্রক ইজ, দ্য বিট হিয়ার্স ইনক্রিজ করেছে, এই যে দেখ ইনক্রিজ করেছে। ইনক্রিজ করেছে মানে কি, তাহলে ডেফিনেটলি এটার সেকেন্ডটার বেশি ছিল। কেন বেশি ছিল, তাহলে এটা 260 ফিক্স আছে,
এটাই 256 ছিল, যেই মোম লাগিয়ে দিয়েছি এর কি হয়েছে, ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। কমে কত হয়েছে, 256 জায়গায় 254 হয়েছে, ধরে নিচ্ছি আমি 254, তাহলে ডিফারেন্স কত, 260 মাইনাস 254। এখন কটা বিট পাওয়া যাবে, 6টা। তাহলে বিটের সংখ্যাটা বেড়েছে, এটাই তো শর্তে বলা আছে। বিটের সংখ্যাটা বেড়েছে মানে সেকেন্ডটার অবশ্যই বেশি ছিল। আর যদি বিটের সংখ্যা কম দিত প্রশ্নে, তাহলে অবশ্যই উত্তর হতো 252। এইভাবে আমাদের এটাকে ভালো করে একটু মাথা কাটিয়ে বুঝে নিতে হবে। এটাই বিশেষ কিছু জটিলতা নেই, এটা ছোটদের জিনিস, ছোটদের মতো করেই ভাবলে হবে। এটাতে কোনো মানে ফিজিক্স কিছু নেই, জাস্ট ডিফারেন্সটা একটু বুঝতে হবে, বুঝলেই হয়ে যাবে। আর বিষয়গুলো তো বললাম। নেক্সট, when two sound waves are superimposed, beats are produced when they have, তাহলে তাদের মধ্যে কি থাকতে হবে, ডিফারেন্স অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ, না ডিফারেন্স ভেলোসিটিজ, না সেরকম কিছু বলা হয়নি, ডিফারেন্ট ফেজেস, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ। হ্যাঁ, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে একটু ডিফারেন্স থাকতে হবে, না হলে এটা হবে না, এই বিট ফিনোমিনন আমরা দেখতে পাবো না। নেক্সট, এখন ইন্টেন্সিটি থেকে অনেক সময় কোশ্চেন থাকে, শব্দের তীব্রতা থেকে কোশ্চেন থাকে। আমরা জানি ইন্টেন্সিটি লেভেল, যেটাকে আমরা ডিবিতে প্রকাশ করে থাকি, সেটা এরকম লিখি, ফর্মুলাটা হচ্ছে এটা ইকুয়াল টু 10 log 10 I/I0। I0 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি, মিনিমাম ইন্টেন্সিটি, সেটা I0 নির্দিষ্ট মানও আছে। I0 সমান 10⁻⁻12 এত ওয়াট পার মিটার স্কয়ার। এটা তাই আর কি মনে রাখতে হবে আমাদের, I সম 1 বেল সমান 10 ডিবি, 1 বেল সমান 10 ডেসিবেল। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তো ইন্টেন্সিটি লেভেল, ধরো এখানে যেটা দেওয়া আছে, ইন্টেন্সিটি লেভেল অফ এ সাউন্ড অফ ইন্টেন্সিটি I ইজ 30 ডিবি। তাহলে ইন্টেন্সিটি লেভেল 30 ডিবি, তাহলে বিটার জায়গায় 30 বসিয়ে দাও, সমান 10, এটা কি হবে, লগ 10 ইন্টু I/I0। তাহলে আমাকে বের করতে হবে দ্য রেশিও অফ I/I0 এটা কত আছে। তাহলে এটা যদি হয়, তাহলে আমি যদি করি এটা লগ 10 I/I0 সমান এটা হবে 3। তাহলে I/I0 সমান 10⁻3। 10⁻3 মানে এটা হবে 1000, এটা হবে উত্তর। আর যদি কখনো I বের করতে দিতে হতো দেয়, তাহলে কি করবে, এটা তো উত্তর হয়ে গেল। I বের করতে দিলে তাহলে কত হবে, I0 ইন্টু 10⁻3। তাহলে I0 এর ভ্যালু কত, ওইটা স্ট্যান্ডার্ড ভ্যালুটা 10⁻12 ইন্টু 10⁻3 সমান যেটা হয় এত W পার মিটার স্কয়ার, নট ওয়াট পার মিটার স্কয়ার, এই ফর্মেই রাখলে হবে। তাহলে এই ক্ষেত্রে এটাই উত্তর হবে। তাহলে আমি যে ফর্মুলাগুলো এখনো পর্যন্ত দেখালাম, এগুলো থেকেই মূলত কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। এগুলোই ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো ধরনের প্রবলেম এগুলো থেকে করতে পারবে। আমি 2-1টা করে এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, আরও বেশ কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করতে পারো। পরবর্তীকালে আরও সময় পেলে আমি এই ধরনের বেশ কিছু প্রবলেম সলিউশন করানোর চেষ্টা করব। তাহলে এই পর্যন্তই। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগের একটা এমসিকিউতে ওখানে টিক মারতে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে দেখো, ওটা ওই যে এমসিকিউটা দেওয়া আছে টুইনিং ফ্রকের যে প্রবলেমটা ছিল সেটা আমি বুঝিয়েছি। ওটা বলছিলাম যে 260 হার্জ এটা উত্তর হবে, মানে এটাই হবে 260 হার্জ। এটা একটু ভালো করে দেখবে, এই ধরনের প্রবলেমও থাকে, এই জন্য এটা গুরুত্ব সহকারে দেখবে ভালো করে। এখানে বিশেষ কিছু ম্যাথমেটিক্যাল বিষয় নেই, শুধু ওইভাবে লজিক্যালি অ্যান্সারগুলো বের করতে হয়।
থ্যাংক ইউ, কথা হবে অন্য কোনো ভিডিওতে।